ঘূর্ণি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আজ আমরা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগের উপরে আলোচনা করব। এর আগের যে ক্লাসগুলো আমরা নিয়েছি সেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অবিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎ বিশ্লেষণ বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ, ব্যবহারিক প্রয়োগের উপরে আলোচনা করব। এই তড়িৎ বিশ্লেষণ বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রয়োগ করি। প্রথমেই আমরা বলবো যে এই তড়িৎ বিশ্লেষণ প্রয়োগ করা হয় বিভিন্ন ধাতু নিষ্কাশনে। উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। এখন উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু কাকে বলে? এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এই সমস্ত ধাতুগুলোর প্রবণতা হলো সহজে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করা। তাহলে যে সমস্ত ধাতুগুলোর প্রবণতা হলো খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করা, সেই সমস্ত ধাতুগুলির নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়। এখন আমরা অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন বিষয়ে আলোচনা করব। তড়িৎ বিশ্লেষণের পাত্র অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করবার জন্য আমরা কি ব্যবহার করছি? ভোল্টামিটার হিসাবে ব্যবহার করছি ইস্পাত নির্মিত ট্যাঙ্ক, একটা ইস্পাতের নির্মিত ট্যাঙ্ক, যার ভিতরে চারটে দেওয়ালে প্রায় 1 ফুট চওড়া করে গ্রাফাইট কার্বনের আস্তরণ দেয়া থাকে। এই যে গ্রাফাইট কার্বনের আস্তরণ, এটি ওই ভোল্টামিটারের ভিতরে ক্যাথোডের কাজ করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে আমরা কি নেব অ্যালুমিনিয়াম নিষ্কাশন করবার জন্য? 900 ডিগ্রি থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 60% ক্রায়োলাইট। ক্রায়োলাইটের সংকেতটা কি? Na3Al F6। তাহলে 900 ডিগ্রি থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 60% ক্রায়োলাইট, 20% ফ্লুওস্পার, CaF2 ক্যালসিয়াম ফ্লুরাইড, ফ্লুওস্পার, 20% বিশুদ্ধ অ্যালুমিনা Al2O3, অ্যালুমিনা Al2O3, 20% বিশুদ্ধ অ্যালুমিনা গলিত মিশ্রণ নিতে হবে। এই তিনটে জিনিসের একটা গলিত মিশ্রণ নিয়ে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করতে হবে। অ্যানোড হিসাবে কি নিতে হবে? ওই যে ভোল্টামিটারটা নিয়েছি তার উপরে একটা কপার দণ্ড অনুভূমিকভাবে থাকবে ঝোলানো। ওই কপার দণ্ডের সাথে কয়েকটি গ্রাফাইট দণ্ড তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আংশিক ডুবানো অবস্থায় থাকবে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থায় কতগুলি গ্রাফাইট দণ্ড থাকবে এবং এই গ্রাফাইট দণ্ডগুলো একটা ঝুলন্ত কপারের দণ্ডের সাথে যুক্ত থাকবে।
এই ব্যবস্থাটা অ্যানোড হিসাবে কাজ করবে। এবারে কি করতে হবে, ওই অ্যানোডের কপার দণ্ডের সঙ্গে ব্যাটারির ধনাত্মক মেরুটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিতে হবে। আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তটার সাথে কি করতে হবে, ওই যে স্টিলের বা ইস্পাতের যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের যে গ্রাফাইট আস্তরণটা রয়েছে সেই গ্রাফাইট আস্তরণের সাথে যুক্ত করতে হবে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত পরিবাহী তার দিয়ে। তাহলে ব্যবস্থাটা সম্পূর্ণ হলো। এবারে তড়িৎ প্রবাহ হতে শুরু করবে। তড়িৎ প্রবাহ হলে তার ভিতরে বিক্রিয়া শুরু হবে। প্রথমে কি হবে, অ্যালুমিনার বিয়োজন হবে। অ্যালুমিনিয়ার বিয়োজনে কি উৎপন্ন হবে, অ্যালুমিনিয়াম আয়ন আর O2 মাইনাস আয়ন তৈরি হবে। বিক্রিয়াটা কি হবে, Al2O3 Al2O3 দুটো বিপরীত তীর চিহ্ন দিয়ে কি লিখতে হবে 2Al3+, অর্থাৎ দুটো অ্যালুমিনিয়াম 3+ আয়ন, 2Al3+, দুটো অ্যালুমিনিয়াম 3+ আয়ন প্লাস 2O2 মাইনাস আয়ন, অর্থাৎ দুটো অক্সিজেন আয়ন, O3O2 মাইনাস আয়ন। Al2O3 ভেঙে গেল, দুটো Al3+ আর তিনটে O2 মাইনাস আয়ন উৎপন্ন হলো। এবারে ক্যাথোডে বিক্রিয়াটা কি হবে, ক্যাথোডে ওই যে অ্যালুমিনিয়াম 3+ আয়নগুলো উৎপন্ন হলো, ওই অ্যালুমিনিয়াম 3+ আয়নগুলো 6টা ইলেকট্রন গ্রহণ করবে। ক্যাথোডে গিয়ে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, দুটো অ্যালুমিনিয়াম 3+ আয়ন আছে, তাদের যদি নিস্তরিত হতে হয় 6টা ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে 2Al, দুটো অ্যালুমিনিয়াম পরমাণু উৎপন্ন হবে। এই যে ক্যাথোডে বিক্রিয়াটা, এটা হলো বিজারণ বিক্রিয়া। এবারে অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে কি বিক্রিয়া হবে, ওই যে তিনটে O2 মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে, ওই O2 মাইনাস আয়নগুলো অ্যানোডে গিয়ে 6টা বাড়তি ইলেকট্রন, তাদের সঙ্গে যে 6টা বাড়তি ইলেকট্রন রয়েছে সেই বাড়তি ইলেকট্রন তারা বর্জন করবে এবং তিনটে অক্সিজেন পরমাণু উৎপন্ন করবে। এই তিনটে অক্সিজেন পরমাণু আরও তিনটে অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে তিনটে অক্সিজেন অণু তৈরি করবে। তাহলে এই বিক্রিয়াগুলো একবার একটুখানি দেখে নাও। দেখতে পাচ্ছ বিক্রিয়াগুলো, Al2O3 ভেঙে যাচ্ছে, Al2O3 ভেঙে গিয়ে 2Al3+ প্লাস 3O2 মাইনাস। এইবারে ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে, ক্যাথোডে একটু দেখে নাও কি বিক্রিয়া হয়। ক্যাথোডে কোনগুলো যাবে, ক্যাথোডে যাবে অ্যালুমিনিয়াম 3+গুলো। অ্যালুমিনিয়াম 3+গুলো গিয়ে দুটো অ্যালুমিনিয়াম 3+ 6টা ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে দুটো অ্যালুমিনিয়াম পরমাণু তৈরি করবে 2Al। এবারে অ্যানোডে কি হবে, অ্যানোডে যাবে O2 মাইনাস আয়নগুলো, তিনটে O2 মাইনাস আয়ন যাবে এবং তারা 6টা বাড়তি ইলেকট্রন ছেড়ে দিয়ে তিনটে অক্সিজেন পরমাণু উৎপন্ন করবে। এই অক্সিজেন পরমাণু তিনটে আরও তিনটে অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে তিনটে অক্সিজেন অণু উৎপন্ন করবে। বিক্রিয়াগুলো একটু দেখে নাও। এবারে দেখো, তড়িৎ বিশ্লেষ্য পাত্রের নিচের দিকে, এই যে তড়িৎ বিশ্লেষ্য পাত্রটা ব্যবহার করা হয়েছে তার নিচের দিকে একটা নির্গম দ্বার থাকে। সেই নির্গম দ্বার দিয়ে এই বিক্রিয়ার ফলে উৎপন্ন যে গলিত অ্যালুমিনিয়াম সেইটা নির্গত হয় এবং সেটা একটা পাত্রে সংগ্রহ করা হয়। পুরো ব্যবস্থাটা তোমরা একটু দেখে নাও চিত্রটা। এ দেখো, ইস্পাতের একটা ট্যাঙ্ক, তার চারিপাশে প্রায় কতটুকু, 1 ফুট প্রশস্ত, প্রায় 1 ফুট প্রশস্ত কি দেয়া হচ্ছে, ওই গ্রাফাইটের আস্তরণ দেয়া হচ্ছে। আর ওই নিচে দেখো নির্গম নলটা রয়েছে, এই দেখো এইখানটায় রয়েছে নির্গম নলটা।
হ্যাঁ, এই যে নির্গম নলটা দেখো, এই নির্গম নলটা এখানটায় রয়েছে, আর এই যে রয়েছে গ্রাফাইট দণ্ডগুলো, এই যে রয়েছে কপার দণ্ডটা, এই কপার দণ্ড থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই গ্রাফাইট দণ্ডগুলো। আর এইখানে যে আস্তরণটা দেওয়া রয়েছে গ্রাফাইটের, এইটা হচ্ছে ক্যাথোড, আর এই যে গ্রাফাইট দণ্ডগুলো ওইটা হচ্ছে অ্যানোড। আর এই যে কপারের দণ্ডটা রয়েছে এর সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্তটা যুক্ত রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, ব্যাটারির ঋণাত্মক প্রান্তর সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এই যে এখানটায় দেখো ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, এই যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এইটা যুক্ত রয়েছে। আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এই যে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এই যুক্ত রয়েছে গ্রাফাইট আস্তরণটা। এটা ক্যাথোড হিসেবে ব্যবহার হচ্ছে। এই ছবিগুলো আমি সব নোটগুলো তোমাদের পাঠিয়ে দেব, এই চিত্রগুলো ভালো করে দেখে নিয়ে পড়বে কেমন। তাহলে আমরা কি পড়লাম বলো তো? তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণের প্রয়োগের ক্ষেত্রে আমরা প্রথম যে পয়েন্টটা আলোচনা করলাম সেটা কি, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতু নিষ্কাশন করা যায়। কোন ধাতুগুলো নিষ্কাশন করা যায়? যেগুলো উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি সমস্ত ধাতুগুলো নিষ্কাশন করা যায়। কেমন করে নিষ্কাশন করা যায় আমরা সেটা এতক্ষণ আলোচনা করলাম। এবারে দেখো দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা কি হচ্ছে? ধাতুর শুদ্ধিকরণ। এই ধাতুর শুদ্ধিকরণটা কেমন করে হয়? রাসায়নিক পদ্ধতিতে ধাতু নিষ্কাশিত হবার পর ধাতুর মধ্যস্থিত অশুদ্ধিগুলিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে শোধন করা হয়। এখন এই শোধন প্রক্রিয়ায় আমরা কপার ধাতুর শোধন প্রক্রিয়াটা আলোচনা করব। কপার ধাতু কি করে শোধন করা হয়? দেখো, প্রথমে আমরা মোটা কাচের পাত্রকে, একটা মোটা কাচের পাত্রকে ভোল্টামিটার হিসাবে ব্যবহার করব। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি নেব? কপার শুদ্ধিকরণ করতে কপার সালফেটের জলীয় দ্রবণ নিতে হবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি নেব? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কপার সালফেটের জলীয় দ্রবণ নেব। তার মধ্যে 1% সালফিউরিক অ্যাসিড যোগ করে দেব যাতে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ভালো হয়, কপার সালফেটের বিয়োজনটা ভালো হয়। তড়িৎদ্বার ক্যাথোড হিসাবে কি নেব? এই যে কপারের বিশুদ্ধীকরণের ক্ষেত্রে ক্যাথোড হিসাবে আমরা পাতলা বিশুদ্ধ কপার ধাতুর একটা পাত ব্যবহার করব। কি নেব? তড়িৎদ্বার হিসেবে, ক্যাথোড হিসেবে পাতলা বিশুদ্ধ কপার ধাতুর একটা পাত নেব। আর অ্যানোড হিসাবে কি নেব? অ্যানোড হিসাবে নেব অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড। অ্যানোড হিসাবে কি নেব? অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড। তড়িৎ বিশ্লেষণ ঘটাতে হবে কি করে? ব্যাটারির সাহায্যে দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করতে হবে। ওই যে অ্যানোড আর ক্যাথোড, ব্যাটারির ঋণাত্মক প্রান্তটা ক্যাথোডের সাথে যুক্ত করতে হবে আর ধনাত্মক প্রান্তটা অ্যানোডের সাথে যুক্ত করতে হবে, তাহলেই তড়িৎ বিশ্লেষণ শুরু হয়ে যাবে। এবারে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিক্রিয়াটা কি হবে? কপার সালফেট, কপার সালফেট ভেঙে যাবে। কপার সালফেট ভেঙে গিয়ে কপার 2+ আয়ন এবং সালফেট 2- SO4 2- আয়ন তৈরি করবে। CuSO4 ভেঙে গিয়ে তৈরি হবে Cu2+ SO4 2-। অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে অ্যানায়নগুলো অ্যানোডে যাবে। অ্যানোডে কি হবে? অ্যানোডে বিক্রিয়া হবে কি? অ্যানোডে রয়েছে সেই অবিশুদ্ধ মোটা পাত, সেই অ্যানোডের কপারের মোটা পাতটা দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার আয়নে পরিণত হবে। ওই অ্যানোডে কি হবে? অ্যানোডে যে মোটা কপারের পাতটা রয়েছে, অশুদ্ধ কপারের পাতটা, সেখান থেকে কপার পরমাণুগুলো দুটো ইলেকট্রন বর্জন করে কপার 2+ পরিণত হবে। আর ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে ওই কপার 2+ আয়নটা দ্রবণ থেকে কপার 2+ আয়নটা দুটো কপার 2+ আয়নটা চলে যাবে ক্যাথোডে, গিয়ে কি করবে?
ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোডে গিয়ে দুটো বাড়তি ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হবে এবং এই কপার পরমাণুটা ক্যাথোডের যে বিশুদ্ধ পাতলা কপার পাতটা রয়েছে তার উপরে জমা হবে। তাহলে কি বললাম, যে দ্রবণে কপার সালফেটটা ভেঙে যাবে, কপার 2+ আয়ন তৈরি করবে, SO4 2- আয়ন তৈরি করবে, কপার আয়ন আর সালফেট আয়ন তৈরি হবে। অ্যানোডে কি বিক্রিয়া হবে, অ্যানোডে ওই যে কপার, অ্যানোডের যে কপার অশুদ্ধ মোটা কপারের পাতটা রয়েছে সে কপার পরমাণুগুলো, সেখানকার কপার পরমাণুগুলো দুটো ইলেকট্রন ত্যাগ করবে এবং কপার 2+ আয়ন উৎপন্ন করবে। এই কপার 2+ আয়নটা দ্রবণে চলে আসবে। আর ক্যাথোডে কি বিক্রিয়া হবে, দ্রবণের যে কপার 2+ আয়ন, সেই কপার 2+ আয়ন ক্যাথোডে গিয়ে দুটো বাড়তি ইলেকট্রন গ্রহণ করবে এবং কপার পরমাণু রূপে মুক্ত হবে এবং সেই যে কপার পরমাণু উৎপন্ন হলো সেটা পাতলা বিশুদ্ধ কপারের পাতের উপরে জমা হবে। তাহলে বেশ কিছুক্ষণ তড়িৎ প্রবাহ চালনা করলে অ্যানোডের কপার সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয় এবং অশুদ্ধিটা পড়ে থাকে। এদিকে ক্যাথোডের পাতলা পাতের উপরে কপার ধাতু মুক্ত হয় আর তার উপরে জমা হতে থাকে, এর ফলে ধীরে ধীরে পাতলা পাতটি মোটা হয়ে যায়। কপারের সঙ্গে মিশ্রিত, কপারের সাথে যে অশুদ্ধি হিসেবে মিশ্রিত থাকে আয়রন, জিঙ্ক, নিকেল, এই সমস্ত ধাতুগুলি সালফেট যৌগরূপে দ্রবণে দ্রবীভূত হয়। কিন্তু গোল্ড, প্লাটিনাম, সিলভার ইত্যাদি নোবেল মেটালগুলো কি হয়, অ্যানোডের তলায় কাদার মতো জমা হয়ে যায়, সেটাকে বলা হয় অ্যানোড মাড। তাহলে এই গোল্ড, প্লাটিনাম, সিলভার এই নোবেল মেটালগুলো কি হয় না অ্যানোডের নিচে কাদার মতো জমা হয়, যাকে বলা হয় অ্যানোড মাড। এই অ্যানোড মাড যার ভিতরে মূল্যবান ধাতুগুলো থাকে, এই ধাতুগুলোকে সংগ্রহ করবার জন্য কি করা হয় জানো, মসলিন কাপড় দিয়ে একটা থলি তৈরি করা হয়, সেই থলিটা দিয়ে অ্যানোডটাকে ঘিরে রাখা হয়। তাহলে কি হয়, অ্যানোডটার চারপাশে ওই মসলিন কাপড়ের থলিটা রাখা হয় আর অ্যানোড থেকে যে মাড, অ্যানোড মাড যেটা উৎপন্ন হয় অ্যানোড থেকে, অ্যানোডে যে অ্যানোড মাড অর্থাৎ গোল্ড, প্লাটিনাম, সিলভার ইত্যাদি ধাতুর যে কাদাটা উৎপন্ন হয় সেটা ওই মসলিন থলির ভিতরে জমা হয় এবং তা থেকে পরে ওই গোল্ড, প্লাটিনাম, সিলভার ইত্যাদি মূল্যবান ধাতুগুলো সংগ্রহ করা হয়। তাহলে এইভাবে আমরা কপার ধাতুকে বিশুদ্ধ করছি। এই যে কপারের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বিশুদ্ধকরণের সময় যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা হলো, সেখানে যে বিক্রিয়াগুলো হলো সেই বিক্রিয়াগুলো একবার একটু দেখে নাও। এই দেখো, দেখতে পাচ্ছ কপার সালফেট ভেঙে কপার 2+ আয়ন উৎপন্ন হয়েছে, কপার 2+ আর সালফেট 2- আয়ন উৎপন্ন হয়েছে। এবারে কি হলো বলো তো, এবারে অ্যানোডের পাতটা ক্ষয় হবে। অ্যানোডে যে কপার পরমাণুগুলো রয়েছে সেই কপার পরমাণুগুলো দুটো করে ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আয়ন উৎপন্ন করবে, এগুলো দ্রবণে চলে আসবে আর দ্রবণের কপার 2+ আয়নটা চলে যাবে কোথায় বলো তো, ক্যাথোডে। ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে দুটো করে আর কপার পরমাণু রূপে মুক্ত হবে আর এই মুক্ত কপার পরমাণুগুলো ক্যাথোডের উপরে জমা হবে, অর্থাৎ ক্যাথোডে যে বিশুদ্ধ কপার পাতটা রয়েছে সেটা ধীরে ধীরে মোটা হয়ে যাবে। বুঝতে পারলে? এইভাবে আমরা কপার ধাতুর বিশুদ্ধিকরণ করি। এইবারে আমরা তৃতীয় যে পয়েন্টটা আলোচনা করব সেটা কি বলতো, সেটা হলো তড়িৎ লেপন। এখন এই তড়িৎ লেপন কাকে বলে আগে সেটা আমরা আলোচনা করব। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অর্থাৎ তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো নিকৃষ্ট মানের ধাতু বা ধাতু সংকর নির্মিত বস্তুর উপরে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো উৎকৃষ্ট মানের ধাতুর নিরবচ্ছিন্ন অতি পাতলা সুষম আস্তরণ দেওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় তড়িৎ লেপন পদ্ধতি। আবার বলছি শোনো, তড়িৎ লেপন পদ্ধতি কাকে বলে?
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বা তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে কোনো নিকৃষ্ট মানের ধাতু বা ধাতু সংকরের নির্মিত বস্তুর উপরে যদি কোনো উৎকৃষ্ট মানের ধাতুর নিরবিচ্ছিন্ন পাতলা সুষম আস্তরণ দেওয়া হয়, তাহলে সেই পদ্ধতিকে বলা হয় তড়িৎ লেপন। নিকৃষ্ট মানের ধাতুর বস্তুটিকে, এক্ষেত্রে কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে, একটু শুনে নাও কি কি মনে রাখতে হবে। নিকৃষ্ট মানের ধাতব বস্তুটিকে, অর্থাৎ যার উপরে তড়িৎ লেপন দেওয়া হবে, তাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে। আর উৎকৃষ্ট মানের ধাতুটিকে, অর্থাৎ যার প্রলেপ দেওয়া হবে, তাকে অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে কি মনে রাখতে হবে, যে ধাতুর উপরে প্রলেপটা দিতে হবে তাকে নিতে হবে ক্যাথোড হিসাবে, আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে নিতে হবে অ্যানোড হিসাবে। অ্যানোডে ব্যবহৃত ধাতুর এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করব। অ্যানোডে যে ধাতুটা ব্যবহার করলাম সেই ধাতুর কোনো লবণের জলীয় দ্রবণ, সেই ধাতুর কোনো লবণের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করতে হবে। দ্রবণের ধাতব আয়ন তড়িৎ মুক্ত হয়ে ক্যাথোডে ব্যবহৃত দ্রব্যের উপরে প্রলেপ সৃষ্টি করে। দ্রবণ থেকে ধাতব আয়নগুলো একটু আগে আমরা দেখলাম, দ্রবণ থেকে ধাতব আয়নগুলো কোথায় যাবে, ক্যাথোডে চলে যাবে। ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সেগুলো মুক্ত পরমাণুতে পরিণত হবে এবং সেই মুক্ত পরমাণুগুলো ক্যাথোডের পাতের উপরে জমা হবে। আর অ্যানোড থেকে সমপরিমাণে ধাতু, অ্যানোডে যে ধাতুটা রয়েছে সেই সমপরিমাণে ধাতু আয়ন হিসাবে দ্রবণে চলে আসবে। অ্যানোডের যে ধাতু তারা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করবে এবং সেই ক্যাটায়ন হিসেবে তারা দ্রবণে চলে আসবে। আর দ্রবণের ক্যাটায়নগুলো ওই ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে মুক্ত পরমাণু সৃষ্টি করবে এবং ক্যাথোডে জমা হবে। তাহলে দ্রবণের যে ধাতব আয়নগুলো তার ঘনত্ব ঠিক থাকবে। এবারে দেখো তড়িৎ লেপন, তাহলে কি বললাম দেখো, তড়িৎ লেপনের যে ধাতুর উপরে প্রলেপ দিতে হবে তাকে নিতে হবে ক্যাথোড হিসাবে, যে বস্তুর প্রলেপ দিতে হবে তাকে নিতে হবে অ্যানোড হিসাবে। তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নিতে হবে, অ্যানোডে যে ধাতুটা ব্যবহার করব তার একটা লবণ নিতে হবে, যে লবণটা জলে দ্রবীভূত হয়ে একটা দ্রবণ উৎপন্ন করবে। তাহলে যে ধাতুটা অ্যানোডে নেওয়া হবে তার একটা লবণ এবং তার জলীয় দ্রবণ, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর দ্রবণের কি হবে, ওই অ্যানোডে যে ধাতুটা থাকবে সেটা ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসবে, আয়ন উৎপন্ন করবে। আর সেই আয়নগুলো কোথায় যাবে, ক্যাথোডে। ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে মুক্ত পরমাণু তৈরি করবে এবং সেগুলো ক্যাথোডের উপরে আস্তরণ সৃষ্টি করবে। এটুকু হলো তড়িৎ লেপনের কতগুলো বৈশিষ্ট্য। এবারে তড়িৎ লেপনের উদ্দেশ্য, এইভাবে তড়িৎ লেপন করার উদ্দেশ্য কি, অপেক্ষাকৃত নিকৃষ্ট মানের ধাতু, অপেক্ষাকৃত নিকৃষ্ট মানের ধাতু যেগুলো জলবায়ুর প্রকোপে সহজে নষ্ট হয়ে যায় তাদের উপরে তড়িৎ লেপন দিয়ে তাদের ক্ষয়রোধ করা হয়। যেমন ধরো তোমার লোহা, লোহা যদি তুমি মুক্ত বাতাসে জলবায়ুতে রেখে দাও তাহলে কি হবে, সেটা মরচে পড়ে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন ওর উপরে যদি তামা, রূপো, সোনা বা অন্য কিছুর প্রলেপ দেওয়া যায় তাহলে ওই লোহাটার ক্ষয়টা বন্ধ হয়ে যায়, দীর্ঘস্থায়ী হয়। তাহলে অপেক্ষাকৃত বা লোহার উপরে যদি জিঙ্কের প্রলেপ দেওয়া যায় তাহলেও এই ক্ষয়টা রোধ হয়। তাহলে অপেক্ষাকৃত নিকৃষ্ট মানের ধাতু যেগুলো জলবায়ুর প্রভাবে সহজে নষ্ট হয়ে যায় তাদের উপরে তড়িৎ লেপন দিয়ে তাদের ক্ষয় রোধ করা হয়, তাদের স্থায়িত্ব বাড়ানো হয়। তড়িৎ লেপনের সাহায্যে ধাতুগুলির উজ্জ্বলতা এবং সৌন্দর্য বৃদ্ধি করা হয়। তড়িৎ লেপনের সাহায্যে কী করা হয়, যে ধাতুগুলোর উপরে প্রলেপ দেওয়া হয় তাদের উজ্জ্বলতা বেড়ে যায় এবং তাদের সৌন্দর্য বেড়ে যায়।
ধাতুগুলির উপরে তড়িৎ লেপন দিয়ে তাদের বাণিজ্যিক মূল্য বৃদ্ধি করা হয়। যে ধাতুগুলোর উপরে তড়িৎ লেপন দেওয়া হয় তাদের উজ্জ্বলতা বেড়ে যায়, স্থায়িত্ব বেড়ে যায়, ফলে তাদের বাণিজ্যিক মূল্য বেড়ে যায়। এইগুলো হচ্ছে তড়িৎ লেপনের উদ্দেশ্য। এবারে দেখো কতগুলো উদাহরণ আমরা আলোচনা করব। লোহার উপরে যদি আমরা সোনার প্রলেপ দিই তাহলে কি করতে হবে? লোহাকে কি হিসেবে নিতে হবে বলো তো? লোহাকে ক্যাথোড হিসাবে নিতে হবে। যার উপরে প্রলেপ দেওয়া হবে সেটাকে ক্যাথোড হিসাবে নিতে হয়। তাহলে লোহার উপরে যদি সোনার প্রলেপ দিতে চাই তাহলে লোহাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। সোনার দণ্ডকে কি হিসাবে নিতে হবে? অ্যানোড হিসাবে। সোনার দণ্ড, বিশুদ্ধ সোনার দণ্ডকে নিতে হবে অ্যানোড হিসাবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি নিতে হবে? সামান্য পরিমাণে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট, সামান্য পরিমাণে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট এবং পটাশিয়াম কার্বনেট মিশ্রিত, পটাশিয়াম কার্বনেট মিশ্রিত পটাশিয়াম অরোসায়ানাইডের দ্রবণ। তাহলে দ্রবণটা কিসের? ওই যে গোল্ড নিয়েছি আমরা অ্যানোড হিসাবে, ওর একটা লবণ, সেই লবণটার নাম কি? পটাশিয়াম অরোসায়ানাইড, KaUCN2, KaUCN2 পটাশিয়াম অরোসায়ানাইড। এই পটাশিয়াম অরোসায়ানাইডের দ্রবণের সাথে মেশাতে হয়, কি মেশাতে হয়? পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট K2HPO4, পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট এবং পটাশিয়াম কার্বনেট K2CO3। এই দুটো পদার্থের সামান্য পরিমাণে দ্রবণের সাথে মেশাতে হয়। এই দুটো দ্রবণে আর পটাশিয়াম অরোসায়ানাইডের দ্রবণ একসাথে নিয়ে সেই মিশ্রণটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করতে হয়। তাহলে লোহার উপরে সোনার প্রলেপ দিতে গেলে কি করতে হবে? লোহাকে ক্যাথোড, বিশুদ্ধ সোনার পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। পটাশিয়াম অরোসায়ানাইডের দ্রবণ নিতে হবে, তার মধ্যে সামান্য পরিমাণে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট এবং পটাশিয়াম কার্বনেট মিশ্রিত করতে হবে। এবারে কপারের উপরে যদি সিলভারের প্রলেপ দিতে চাই, কপারের উপরে যদি সিলভারের প্রলেপ দিতে চাই তাহলে কি করতে হবে? ক্যাথোড হিসেবে কি নিতে হবে বলো তো? কপার দণ্ডটাকে নিতে হবে ক্যাথোড হিসাবে। কার উপরে দিচ্ছি প্রলেপটা? কপারের উপরে। তাহলে কপারকে নিতে হবে ক্যাথোড হিসাবে। কিসের প্রলেপ দিচ্ছি? সিলভারের। তাহলে সিলভারটাকে নিতে হবে অ্যানোড হিসাবে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি নিতে হবে? অ্যানোডে ব্যবহৃত ধাতুর একটা লবণ, অর্থাৎ সিলভারের একটা লবণ। তাহলে সিলভারের কোন লবণটা আমরা ব্যবহার করি? পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড KAgCN2, KAgCN2 পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এই পদার্থটাকে এর দ্রবণ নিই, তার সাথে একটু মেশাতে হয়। কি মেশাতে হয়? সামান্য পরিমাণে পটাশিয়াম সায়ানাইড KCN, সামান্য পরিমাণে পটাশিয়াম সায়ানাইড এবং পটাশিয়াম কার্বনেট। এই দ্রবণে সামান্য পরিমাণে পটাশিয়াম সায়ানাইড এবং পটাশিয়াম কার্বনেট মেশাতে হয়। তাহলে দ্রবণটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, তার সাথে সামান্য পরিমাণে পটাশিয়াম সায়ানাইড এবং পটাশিয়াম কার্বনেট মিশ্রিত থাকবে। এইভাবে আমরা কপারের উপরে সিলভারের প্রলেপ দিতে পারবো। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম বলো তো? আজকে আমরা আলোচনা করলাম তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণের তিনটি প্রয়োগ বিষয়ে আমরা আলোচনা করলাম। প্রথমটা যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হলো ধাতু নিষ্কাশন। কতগুলো ধাতু, যে ধাতুগুলো তড়িৎ ধনাত্মক ধাতু, উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুগুলো নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ প্রয়োগ করা হয়। দ্বিতীয় যে পয়েন্টটা আমরা আলোচনা করেছি সেটা হলো ধাতুর শুদ্ধিকরণ। ধাতুর সাথে যে ধাতুগুলো নিষ্কাশন করা হয় খনিজ পদার্থ থেকে, তার মধ্যে নানা পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে, নানা ধাতব পদার্থ মিশ্রিত থাকে, সেই অশুদ্ধগুলো থেকে ধাতুটাকে শুদ্ধ করে নেওয়া হয়, শুদ্ধ ধাতু বের করে নেওয়া হয়। এই ধাতুর শুদ্ধিকরণ, এই ধাতুর শুদ্ধিকরণ প্রসঙ্গে আমরা কপার ধাতুর শোধনটা আলোচনা করেছি। তৃতীয় যে পয়েন্টটা আলোচনা করলাম সেটা হলো তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের বৈশিষ্ট্যগুলো কি, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি এবং তড়িৎ লেপনের উদাহরণগুলো কি। আমি এই যে নোটটা তোমাদের এখানে PDF করে পাঠিয়ে দিচ্ছি, তোমরা এই নোটটা দেখো, ভিডিওটা বারবার করে দেখো, আর তোমরা বই খুলে যেটুকু পড়ালাম সেই অংশগুলো
নিজের নিজের বইয়ে বারবার পড়ে দেখবে, সেগুলো আয়ত্ত করবে। আর এইগুলো, এই যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে এই যে ক্যাথোড বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া, তড়িৎ যে পদার্থটা নেওয়া হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য রূপে, তার বিয়োজনটা কি করে হচ্ছে, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন কী করে উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়াগুলো ভালো করে লিখে প্র্যাকটিস করবে। এই ছবিটা ভালো করে একে অভ্যাস করবে। আর ধাতুর শুদ্ধিকরণের ক্ষেত্রেও ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া এবং আয়নে বিয়োজনের বিক্রিয়াগুলো ভালো করে দেখবে। আর তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য কী, তড়িৎ লেপনের বৈশিষ্ট্য কী, উদাহরণ, এগুলো সুন্দর করে পড়ে আয়ত্ত করবে। তোমাদের সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।